Yes. Hello guys, welcome back. Myself Jarif Siddiqui and you are with Study Hacks. Let's start. তো আজকের লেকচারটা হচ্ছে তোমাদের ক্লাস 10 এর অ্যান্ড টপিকটা হচ্ছে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড। আমরা একটা লেকচারেই চ্যাপ্টারটা কমপ্লিট করব। ছোটো টপিক, তোমাদের মাধ্যমিকে যেটা আছে একদম ছোটো পার্ট আছে, কিন্তু কনসেপচুয়াল টপিক আছে, ঠিক আছে। তো মাধ্যমিকের আমাদের অনেকগুলো তোমাদের লেকচার হয়ে গেছে, ওয়ান শট বিহেভিয়ার অফ গ্যাস হয়ে গেছে, লাইট হয়ে গেছে, থার্মাল এক্সপ্যানশন যেটা তাপের প্রসারণ যেটা আছে ওই জায়গাটা হয়ে গেছে, কারেন্ট ইলেকট্রিসিটি হয়ে গেছে, অর্গ্যানিক কেমিস্ট্রি কমপ্লিট। প্রত্যেকটা ভিডিও আমাদের একদম সিকোয়েন্সিয়ালি আপলোড করা আছে চ্যানেলে, তোমরা দেখতে পারো। আর আজকেরটা হচ্ছে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড, আয়নীয় এবং সমযোজী যৌগ, ঠিক আছে। তো এটা শুরু করার আগে ফার্স্টে একটু ইন্ট্রোডাকশান দিই। আজকে হচ্ছে আমাদের এটা একটাই লেকচার নাম্বার 1, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে একটু বলি, তোমরা তো এর আগে একটা চ্যাপ্টার পড়েছো, মানে আয়নিক কোভ্যালেন্টের আগেই, যেটা হচ্ছে তোমাদের পর্যায় সারণী, পিরিয়ডিক ক্লাসিফিকেশান। তো ওখানে তোমরা অনেক এলিমেন্ট পড়েছো না, হাইড্রোজেন, এদিকে ছিল হিলিয়াম। পর্যায় সারণীটা না তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে, 1 থেকে 20 পর্যন্ত অন্তত মাথায় রাখবে। তো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাই তো। এখানটায় কী হয়, বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এই কটা মনে রাখো। আচ্ছা, এখানে আছে এই জায়গাটা আছে তোমাদের ডি ব্লক, তাই তো। তারপরে এখানটায় আছে বোরন, অ্যালুমিনিয়াম, কার্বন, সিলিকন, নাইট্রোজেন, ফসফরাস, হিলিয়ামটা আর একটু দূরে লিখছি, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ক্লোরিন, হিলিয়াম, নিয়ন, আর্গন। এবারে পারলে তোমরা এগুলো যদি পারো তো করতে পারো, তবে দরকার নেই। এটা যেমন এটা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তারপর আছে স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তারপর এটা গ্রুপ 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হ্যালোজেন মৌল। আর এটা হচ্ছে নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাই তো। এটা তোমরা পিরিয়ডিক টেবিলটা এর আগের চ্যাপ্টারে পড়ে এসছো। তো এবং এছাড়াও তোমরা অনেক যৌগ দেখেছো না, H2O, ওয়াটার, তারপরে খাবার লবণ যেটা NaCl আমরা বলি, সোডিয়াম ক্লোরাইড। তাছাড়াও তোমরা আরও জানো মিথেন, CH4, অর্গ্যানিক কেমিস্ট্রিতে এটা প্রচুর ডিসকাশান হয়েছে, তাই তো। তো এরকম বিভিন্ন ধরনের আমরা যৌগও পড়েছি। এবারে আসা যাক, এই যে আমরা লিখলাম ওপরে এলিমেন্টগুলো, এখানে তোমরা 3-4টে এলিমেন্টকে ফার্স্টে একটু সিলেক্ট করো। দেখো, ফার্স্টে আমরা করছি কার্বনকে, তারপরে করো সোডিয়াম, তারপরে আমরা করছি ক্লোরিন, তারপরে অক্সিজেন, আর একটা হচ্ছে কোনটা করা যায়, কোনটা ফ্লোরিন, ঠিক আছে। তাহলে কার্বন কত 6, সোডিয়াম 11, এটা 17, অক্সিজেন 8, ফ্লোরিন 9। এবারে এদেরকে যদি আমরা ইলেকট্রনগুলোকে লিখি কেমনভাবে থাকে, 2,4, তাই তো, 2,8,1, 2,8,7, 2,6, আর এটা হচ্ছে 2,7, তাই তো। এই হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাকচুয়ালি। তো আমরা কি জানি যে কোনো মৌল কখন স্টেবল হয়, যদি তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে বা 2টো ইলেকট্রন থাকে। একটাকে বলে ডুপ্লেট আর একটাকে বলে অক্টেট। মানে অক্টেট ফিল আপ বা ডুপ্লেট ফিল আপ থাকলে, ডুপ্লেট একজনের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে আমাদের হেলিয়াম, তাই তো। তাছাড়া সবাইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই অক্টেটই ফলো হয়। এবারে বিষয় হচ্ছে সবাই চায় বাইরের কক্ষে 8টা করতে। এবার 8টা করতে গেলে কি করতে হবে, ধরো যার 7খানা ইলেকট্রন আছে বাইরে, তাকে একটা গ্রহণ করতে হবে, তাহলে 7টা ইলেকট্রনকে ছাড়তে হবে। কিন্তু 7টা ইলেকট্রন ছাড়াটা ইম্পসিবল, ঠিক আছে। কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করাটা তুলনামূলক অনেক সোজা, কারণ ইলেকট্রন আদান প্রদান মানেও তো সেখানে এনার্জির ব্যাপার আছে, তাই না। তো ম্যাক্সিমাম 2 থেকে 3টের অবধি ট্রান্সফার হয় না, ঠিক আছে। তাহলে বলি যাদের এই 7 মানে এই 17 যে, তার এই বাইরের কক্ষে 7টা আছে, এ যদি 8টা করতে চাই, কারোর সাথে একটা ধরো যৌগ গঠন করছে, মানে নিজের মধ্যেই একটা যৌগ গঠন করছে, তখন কি হবে, বাইরের কক্ষে সবসময় কী করতে চাইবে, 8খানা করতে চাইবে। কিসের জন্য, স্টেবিলিটি গেন করার জন্য। তার মানে একটা দরকারের। আবার সোডিয়াম যদি বলি 2, 8, 1, তাহলে এ যদি 8টা করতে চাই কী করতে হবে, এই বাইরের একটাকে ছাড়তে হবে। যার 6 তাকে 2টো গ্রহণ করতে হবে ইলেকট্রন, তবে 8 হবে। তার মানেটা কি, একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ বা বর্জন, ইলেকট্রন অ্যাকসেপ্টও করতে পারে, আবার যার সাথে করছে তাকে ডোনেটও করতে পারে, ক্লিয়ার।
আচ্ছা, এবারে বলো যাদের এই 4 ইলেকট্রন কনফিগারেশন 4, তার ক্ষেত্রে কী হবে? 4টে ইলেকট্রন গ্রহণ করা বা 4টে ইলেকট্রন ছাড়া, অ্যাকসেপ্ট বা ডোনেট, এই 4টে ইলেকট্রন করা হবে না, ইম্পসিবল, কারণ ওখানে প্রচুর এনার্জি, সেই এনার্জিটা সম্ভব নয়। তো তাই জন্য 4টে যাদের কনফিগারেশন এসে যায় তখন যেটা হয়, তখন হচ্ছে ইলেকট্রন শেয়ার করে। মানেটা হচ্ছে ধরো এ আরেকজন কারোর সাথে একটা বন্ধন তৈরি করছে, তখন কি করে, তার যে ইলেকট্রনগুলো আছে আর নিজের যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো শেয়ার করে 8খানা ইলেকট্রন কমপ্লিট করে, মানে অক্টেট ফিল আপ করে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা বললাম কি হয়, শেয়ার হয়, ইলেকট্রনের শেয়ার হয়, আর কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রনের ট্রান্সফার হয়। ট্রান্সফারটা হতে পারে ডোনেশন অথবা গ্রহণ করা বা বর্জন করা, তাই তো? এবারে বিষয় হচ্ছে এই যে শেয়ারিং আর ট্রান্সফারিং, এই দুটোর ওপর ডিপেন্ড করে দুটো টাইপের বন্ডকে আমরা আজকে পড়ব। একটা হচ্ছে আয়নিক বন্ড আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। যখন ইলেকট্রনের ট্রান্সফারিং হয়, ভালো করে বুঝি, যখন ইলেকট্রন পুরোপুরি ছেড়ে দেয় বা পুরোপুরি গ্রহণ করে, তখন যে বন্ডটা তৈরি হয় সেই বন্ডগুলোকে আমরা বলি, সেই বন্ধনগুলোকে আমরা বলি আয়নীয় বন্ধন। আর যখন ইলেকট্রনটা শেয়ার করে, মানে কারোর পার্টিকুলার একজনের পুরোপুরি না, এরও হাফ আছে এরও হাফ আছে, এই শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধনগুলো তৈরি হয় সেইগুলোকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন, আর যেগুলো ট্রান্সফারিংয়ের মাধ্যমে হয় আর যেগুলো শেয়ারিংয়ের মাধ্যমে হয় সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন। আর ট্রান্সফারিংয়ের মাধ্যমে যেগুলো হয় সেগুলো হচ্ছে আয়নীয় বন্ধন। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, দেখো, ইলেকট্রন ইলেকট্রন একটা শেয়ার আর একটা ট্রান্সফার। তো শেয়ার হলে হচ্ছে কোভ্যালেন্ট, বাংলাটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, আর ট্রান্সফার হয়ে গেলে পুরোপুরি সেটা হচ্ছে আয়নিক, বাংলাটা হচ্ছে আয়নীয় বন্ধন। ঠিক আছে, এটাকে কপি করো। তাহলে এটা ডিপেন্ড করছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা কী, কীভাবে ইলেকট্রনগুলো আছে তার উপরে ডিপেন্ড করেই আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড আমাদের তৈরি হয়। ঠিক আছে, এবারে বলি, ধরো আমরা যখন আয়নিক বন্ড ফর্ম করছি, একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। ধরো এ একটা মৌল যার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 11, আর বি আর একটা যেটা হচ্ছে 17, তাই তো? দেখো একে তাহলে কীভাবে লিখবো, 2,8,1, আর 17কে কীভাবে লিখবো, 2,8,7, তাই তো? তার মানে দুজনের যদি মিলিতভাবে একটা বন্ড তৈরি করে তাহলে কি দরকার, এর 8 করতে গেলে একটা ছাড়তে হবে, আর এর 8 করতে গেলে একটা গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, তাই তো? তাহলে বলো এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছাড়লে কী হয়, প্লাস না মাইনাস? প্লাস। তার মানে এটাকে কী আয়ন বলা হয়, ইলেকট্রন বেরিয়ে গেলে সেটা ক্যাটায়ন তৈরি হয়। আর যে গ্রহণ করছে তার ক্ষেত্রে মাইনাস আয়ন তৈরি হয়। তাহলে বি হচ্ছে এই একটা মাইনাস গ্রহণ করবে, তাহলে একটা মাইনাস গ্রহণ করছে তাই জন্য -1, আর এটা +1 লিখতে পারো, 1গুলো লিখতে হয় না। ঠিক আছে, আমি তবু লিখলাম বি -1। এবার এটা কি, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ মানে কোন আয়ন, অ্যান আয়ন, তাই তো? অ্যান আয়ন দিয়ে এই দুটো মিলিয়ে হচ্ছে একটা বন্ড তৈরি করে বা একটা যৌগ তৈরি করে, সেইটা হচ্ছে এ বি যৌগ। তাহলে এদের মাঝখানে যে বন্ধনটা তৈরি হলো সেটা হচ্ছে কী ধরনের বন্ধন, আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড। ঠিক আছে, এবারে বিষয় হচ্ছে এই যে বন্ধনটা তৈরি হয়েছে, এই যে বন্ডটা তৈরি হয়েছে, এই বন্ডটার কিছু ক্যারেক্টার আছে। নাম্বার 1 দেখো, এ হচ্ছে একটা কি আধান তৈরি হয়েছে, তো প্লাস মাইনাস মানে তো একটা করে আধান, চার্জ, তোমরা পড়েছো ইলেকট্রোস্ট্যাটিক্সে। আবার বি মানেও একটা আধান, একটা প্লাস আধান একটা মাইনাস আধান। এবারে ধরো একটা প্লাস আধান আর একটা মাইনাস আধান একটা নির্দিষ্ট দূরত্বে আছে, হ্যাঁ কি না? ইয়েস। তাহলে ধরো দুটো তোমরা পড়ে এসছো, এটা একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে, একটা বল কাজ করে, এটা পড়েছো, দ্যাট ইজ কুলম্ব ফোর্স। F = kq1q2/d²। এই ফোর্সটার নাম কি, স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন। যদি অপোজিট চার্জ হয় তাহলে কী হবে, অ্যাট্রাকশন, আর যদি সেম চার্জ হয় তাহলে হবে রিপালশন। তাহলে এইখানে হচ্ছে অ্যাট্রাকশন, তাই তো? তাহলে এই ফোর্সটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তার মানে আয়নীয় বন্ধনগুলোর মধ্যে যে বলটা কাজ করে সেই বলটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, স্থির তড়িৎ আকর্ষণ বল, কারণ এই একটা প্লাস চার্জ এই একটা মাইনাস চার্জ, এদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স ডি আছে, তাহলে এদের মধ্যে একটা বল কাজ করবে, দ্যাট ইজ F = kq1q2/d²। ক্লিয়ার? তাহলে আয়নীয় বন্ধনগুলো মধ্যে যে ধরনের বল কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে,
এবারে যেহেতু এইখানে দেখো আয়নীয় বন্ধনে কি হচ্ছে, ইলেকট্রনটা তো পুরোপুরি ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ কি না? দেখো এই যে আমরা বললাম এ বি ফার্স্টে ছিল, এটা 11 এটা 17, এখান থেকে এ প্লাস হয়ে গেল, প্লাস হয়ে যাওয়া মানে কি অলরেডি একটা ইলেকট্রন পুরোপুরি ছেড়ে দিয়েছে। তাহলে পুরোপুরি ইলেকট্রন ছাড়া বা পুরোপুরি গ্রহণ করার ক্ষেত্রে যে এনার্জির দরকার হয় সেই এনার্জিটা অনেক হাই এনার্জি, ঠিক আছে? তাহলে আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন গঠিত হতে গেলে হাই এনার্জির দরকার, হাই এনার্জির দরকার, উচ্চ শক্তির প্রয়োজন, ঠিক আছে? তাই জন্য আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনগুলো না যেহেতু অনেক উচ্চ শক্তি মানে অনেক স্ট্রং বন্ড হয়, অনেক শক্তিশালী বন্ড হয়, যেহেতু এখানে একটা এনার্জি হাই থাকে, তাহলে এই বন্ধনগুলো অনেক শক্তিশালী বন্ধন, আর এই বন্ধনগুলোকে ভাঙতে গেলেও অনেক শক্তির প্রয়োজন হয়। তাই জন্য এই আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মাধ্যম দিয়ে যে সমস্ত যৌগগুলো তৈরি হয় তাদের এই মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট, এটা নাম শুনেছো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এগুলোও কিন্তু অনেক বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও অনেক বেশি হয়, কারণ বন্ধনগুলো অনেক শক্তিশালী, অনেক এনার্জির দরকার হয়, তাই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও অনেক বেশি, ঠিক আছে? তাহলে আয়নীয় বন্ধন হচ্ছে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, ইলেকট্রনের পুরোপুরি ট্রান্সফারের মাধ্যম দিয়ে তৈরি হয়। এবারে আসা যাক কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। কোভ্যালেন্ট বন্ড আমি যখন অর্গ্যানিক কেমিস্ট্রি তোমাদের ফার্স্ট লেকচারটা দেখবে, ইন্ট্রোডাকশন লেকচার, কোভ্যালেন্ট বন্ড বলার আগেই বলেছি ফার্স্ট যে কম্পাউন্ডটার নাম, ফার্স্ট যে এলিমেন্টটার নাম আসবে সেটা হচ্ছে কার্বন, ঠিক আছে? কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে ম্যাক্সিমামটাই কার্বন রিলেটেড, ম্যাক্সিমামটাই, সব নয়, ঠিক আছে? তো এবার আসো আমি ফার্স্টে কার্বনকেই ধরছি, কার্বনের হচ্ছে ধরো কত 6 মানে 2,4, তাই তো? তাহলে এর তো 8টা করতে গেলে 4টে ইলেকট্রন এখন দরকার, কিন্তু 4টে এমন কোনো এলিমেন্ট নেই যে 4খানা ছেড়ে দেবে আর এ নিজে 4টে অ্যাকসেপ্ট করবে, এই এনার্জিটা সম্ভব নয়, ঠিক আছে? ম্যাক্সিমাম 3টে অবধি ট্রান্সফার পসিবল। তো এই ক্ষেত্রে যেটা হয় ইলেকট্রনের শেয়ার হয়। এবারে কেসটা দেখো, যখন এই ধরো হাইড্রোজেন কত 1, তারপরে একে যদি আমি সাজাই কেমন হবে বলো তো, 1ই হবে। এবারে তোমরা খুব একটা কমন যৌগ পড়েছো, সেটা হচ্ছে মিথেন, CH4, তাই তো? একটা কার্বন 4টে হাইড্রোজেন। এখানে যে কেসটা হয়, এই যে কার্বনটা তো রইল, এবারে কটা হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন। এবারে বিষয় হচ্ছে হাইড্রোজেনও কি চাইবে, তার বাইরের কক্ষে 2টো করতে চাইবে, তাহলে সে নিজেও স্টেবিলিটি গেন করতে, সবাই স্টেবিলিটি গেন করতে চাইবে। কার্বন চাইবে তার নিজের 4টে দরকার হোক, আর প্রত্যেকটা হাইড্রোজেন চাইবে একটা করে, এ একটা চাইবে, এ একটা চাইবে, এ একটা, এ একটা, তাহলে 4টে হাইড্রোজেন মিলে 4টে ইলেকট্রন দরকার, আর এর নিজের একার 4টে দরকার। তার মানে এটা কি হচ্ছে, ওই 4টে ইলেকট্রন এরা শেয়ারে করবে। এখানে যেটা হয়, এই দিকে একটা হাইড্রোজেনকে দাও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এবারে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে এই বাইরের কক্ষ যেটা সবথেকে বাইরের যেটা ইলেকট্রন সংখ্যা, সেইটাকে এই মৌলটার পাশে আগে লেখো, 4টে ইলেকট্রনকে আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর হাইড্রোজেনের কটা করে আছে, একটা করে, এর তো আর বাইরের বলে কিছু হয় না, একটাই, 1, এখানে একটা, এখানে একটা। এবারে দেখো বন্ধনটা যেভাবে তৈরি হয়, শেয়ারিংটা যেভাবে হয়, দেখো এর নিজের 4টে তো আছেই, তার সাথে এই 4টে হাইড্রোজেনের 4টেকে একবারে শেয়ারিংয়ে নিয়ে নেবে, নিয়ে বাইরের কক্ষে কটা হয়ে গেল কার্বনের 8টা ফিল। আর হাইড্রোজেনগুলো কি করবে, একটা নিজের ছিল আর কার্বনের একটা করে নিয়ে নেবে, 4টে হাইড্রোজেন, তাহলে এদের প্রত্যেকে 2টো করে ফিল আপ হয়ে গেল। তাহলে হাইড্রোজেনও স্টেবিলিটি গেন করলো, কার্বনও স্টেবিলিটি গেন করলো, দিয়ে এই ক্ষেত্রে যে বন্ডটা তৈরি হলো এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এবারে দেখো এই 2টো ইলেকট্রন মিলে, এটা একটু ভালো করে দেখুন, 2টো ইলেকট্রন মিলে হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড, 2টো ইলেকট্রন মিলে একটা কোভ্যালেন্ট বন্ড, মানে পেয়ার অফ ইলেকট্রন ইকুয়ালস টু 1 কোভ্যালেন্ট বন্ড। তার মানে এই জায়গাটা আমরা এরকমভাবে দেখাতে পারি, CH, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, ক্লিয়ার? তার মানে এখানে 2টো ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে এইখানে দেখো এই ইলেকট্রনটাও পুরোপুরি এর কাছে আসেনি, আর এই ইলেকট্রনটাও পুরোপুরি এর কাছে চলে যায়নি। তাহলে এখানে যে জিনিসটা করতে হয়, অনেক সময় এটাও করতে পারো যে মিডিল পজিশনে এরকম অ্যারোগুলো দিতে পারো, যে এই ইলেকট্রনটা দুজনেরই শেয়ার আছে, তাহলে এর থেকে অ্যারো মিডিলে, এর থেকে অ্যারো এদিকের মিডিলে, ঠিক আছে? মানে দুজনেই শেয়ারে আছে, এখান থেকে এই মিডিলে দাও, এখান থেকে এই মিডিলে দাও, বা এরকমও রাখতে পারো, এইগুলো অ্যারোগুলো নাও দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের সমযোজী বন্ধন। তাহলে বলো সমযোজী বন্ধনে কোনো
ইলেকট্রনের কি পুরোপুরি ট্রান্সফার হয়েছে? হয়নি। তাহলে পুরোপুরি ট্রান্সফার হয়নি মানে এখানে এনার্জিরও অত প্রয়োজন নেই, অত এনার্জি লাগবে না যেটা আয়নীয়তে লাগতো। তার মানেটা হচ্ছে সমযোজী বন্ধনগুলো হচ্ছে আয়নীয় তুলনায়, এটা লেখো, কোভ্যালেন্ট বন্ডগুলো উইক কার তুলনায়? আয়নীয় বন্ধনের তুলনায় অনেক দুর্বল। আর নাম্বার 2 পয়েন্ট লেখো, এই কোভ্যালেন্ট বন্ডের দ্বারা যে সমস্ত যৌগগুলো তৈরি হয়, এই যেটা উদাহরণ দিলাম মিথেন, আরও অনেক হয়, তো তাদের এই মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের ভ্যালুটাও অনেক কম হয়, আয়নীয় যৌগের তুলনায় অনেক কম হয়। আর এখানে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ব্যাপার নেই, এখানে ওসব কিছু তৈরি হয় না, কারণ এখানে তো চার্জই তৈরি হয় না, এখানে আয়ন তৈরি হচ্ছেই না, কারণ এখানে দুজনে শেয়ার করছে, তাহলে এখানে কোনো আয়ন তৈরি হওয়ারও প্রশ্ন নেই, আর এখানে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনেরও বিষয় নেই। আরেকটা বিষয়, আয়নীয় যৌগগুলো কিসে ভেঙে যায় বললাম? A+ আর B- আয়নে ভেঙে যায়। আর আয়নে ভেঙে যাওয়া মানেই তারা কি পরিবহন করতে সক্ষম? এটা তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়েছো, কারেন্ট। তার মানে এরা তড়িৎ পরিবহন করে, কিন্তু কোন অবস্থায় করে? যখন তারা আয়নে ভাঙে। আর আয়নে ভাঙা মানে এটা কিছু একটা দ্রবণে আগে মেশাতে হবে। এমনি আয়নীয় যৌগগুলো কঠিন, কিন্তু কোনো জলীয় দ্রবণে মেশালে এরা আয়নে ভেঙে যায়, আর আয়নীয় ভেঙে যখনই যায় তখনই তারা কারেন্ট পরিবহন বা তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে এই সমস্ত কোনো বিষয় নেই, কারণ এরা তো আয়নেই ভাঙতে পারে না, এতে তো আয়নই তৈরি হয় না। ঠিক আছে, তাহলে এই ছিল কোভ্যালেন্ট আর আয়নিক কম্পাউন্ডের মধ্যে বেসিক ডিসকাশন, আর তাদের বন্ডগুলো কিভাবে ফর্ম হয় সেগুলো নিয়ে আলোচনা। মানে কয়েকটা এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দিই, MgCl2 এই যে যৌগটা তৈরি হয়, এখানে কি হবে বলো তো? আমরা যদি Mgকে দেখি, Mgর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 12, ইলেকট্রন নাম্বার হচ্ছে মানে অ্যাটমিক ওয়েট সেটা 12, এটা হচ্ছে 282, আর ক্লোরিন তো এক্ষুনি দেখলে 17, 287। এবারে বিষয় হচ্ছে কি করবে, এর যদি 8টা করতে হয় এই দুটোকে ছাড়তে হবে, এর যদি 8টা করতে হয় একটা গ্রহণ করতে হবে, তাই তো? এবারে বলো তো MgCl2তে কটা ক্লোরিন আছে? 2টো ক্লোরিন আছে, তাহলে আরেকটা ক্লোরিনকে লেখো, এই যে 2, তাহলে 2 আবার 8 আরেকটা 7। তার মানে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছো এই ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রনকে ছাড়বে, একটা এই ক্লোরিনটা নেবে আর একটা এই ক্লোরিনটা গ্রহণ করবে, দিয়ে ম্যাগনেসিয়ামেরও 8 ফিল আপ হয়ে গেল, আর এদেরও 7টা করে 8টা ফিল আপ হয়ে গেল। তাহলে যেটা হয় এক্ষেত্রে দেখো, ম্যাগনেসিয়াম বাইরে কটা আছে? 2টো, আর ক্লোরিনের বাইরে 7টা, 1টা 2টো 3টে 4টে 7টা লেখো, 2 1 2 3 4 5 6, আচ্ছা এখানে একটা দাও 7, এদিকে একটা ক্লোরিন দাও, 1 2 3 4 5 6 7। এবারে যে বিষয়টা হয়, এটা পুরোপুরি এর কাছে ট্রান্সফার হয়ে যায়, আর এটা পুরোপুরি এর কাছে ট্রান্সফার হয়ে যায়। তার মানে এ যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কত প্লাস হবে? Mg2+, ক্যাটায়ন তৈরি হবে, দুটো ছেড়েছে 2+, আর ক্লোরিন কটা গ্রহণ করেছে? একটা গ্রহণ করেছে, Cl-, এই ক্লোরিনটাও একটা গ্রহণ করেছে, Cl-1, এবার দুটো ক্লোরিন মিলে গ্রহণ করেছে, তাহলে কত হবে? 2Cl-1, তাই তো? তাহলে MgCl2কে যদি আমরা ভাঙি, কী কী হচ্ছে? Mg+2 হয়ে যাচ্ছে, প্লাস 2Cl-, ঠিক আছে? তাহলে MgCl2 যদি জলীয় দ্রবণে ডিসোসিয়েট করে ভাঙে, তাহলে সেইটা হচ্ছে তখন এই কেসটাই, Mg+2 প্লাস 2Cl-, ক্লিয়ার? এটা হলো MgCl2 এর ব্যাপার। এরপরে আসা যাক একটা আমরা কোভ্যালেন্ট দেখি, এটা তো আয়নীয় হলো, কোভ্যালেন্ট একটা এক্সাম্পল দেখি। দেখো কোভ্যালেন্টে অনেক কম্পাউন্ড আছে তোমাদের বইয়ে, দেখো CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন কটা? একটা, ক্লোরিন 4টে, কার্বন কত? 6, মানে 2,4, ক্লোরিন 17, 2,8,7, কটা ক্লোরিন আছে? 4টে ক্লোরিন আছে। তার মানে এখান থেকে বুঝতে পারছো কার্বনের এখনও 4টে দরকার, তাই তো? আর ক্লোরিনের একটা করে দরকার, 4টে ক্লোরিন আছে মানে টোটাল 4টে দরকার। তাহলে এখানে এর এক আর 4টে দরকার, আর এখানে এর 4 জনের একটা করে 4টে দরকার, তাহলে এখানেও সে একই কেস, শেয়ারিং। এবারে যে সেন্ট্রাল অ্যাটম, এবার একটা বিষয় আছে কেন্দ্রে কাকে রাখবো? আমরা যে মিথেন CH4 রাখলাম, এই যেটা একা থাকবে সেটাকেই আমরা সবসময় সেন্টারে রাখবো। এবারে অনেক ক্ষেত্রে হয় যখন দুটোই একের অধিক থাকবে, তখন সেক্ষেত্রে ডায়াগ্রামটা একটু অন্যরকম হবে, মানে একই জিনিস
করতে করতে ওগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু দেখো এটা একটা, বাকিটা বেশি আছে, তখন সেক্ষেত্রে যেটা একটা থাকবে সেটা হচ্ছে আমাদের কেন্দ্র, সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, তো কার্বন এখানে মিডলে থাকবে, চারদিকে 4টে ক্লোরিন থাকবে। ঠিক আছে, কার্বন 4, 1 2 3 4, ক্লোরিন 7, চারটে ক্লোরিন, এগুলো সব ইলেকট্রন। ঠিক আছে, সবসময় বাইরের কক্ষের ইলেকট্রনটা লিখবে। দেখো এর নিজের 4টে ছিল কার্বনের, আর এই 4টে ক্লোরিন থেকে একটা একটা করে 4টে শেয়ার করলো, তাহলে 8টা হয়ে গেল। ইয়েস, আর ক্লোরিনের একটা করে ছিল, এই একটা শেয়ার করে নিল 8টা, এই একটা শেয়ার করলো 8টা, এই একটা করলো 8টা, আর এই একটা করলো 8টা। তাহলে এই দুটো মিলে একটা বন্ধন, এই দুটো মিলে একটা বন্ধন, এই দুটো মিলে একটা বন্ধন, এই দুটো মিলে আরেকটা বন্ধন, তাহলে সিসিএল বন্ড ফর্ম হয়ে গেল। কোনো ট্রান্সফার অফ ইলেকট্রন নেই, শেয়ারিং অফ ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা এইগুলো হলো দেখো বিভিন্ন মৌলের, মানে কার্বন একটা মৌল ছিল আর একটা ক্লোরিন ছিল, কিন্তু যদি একই টাইপের হয়, মানে দুটোই একই, যেমন তোমরা এটা পড়ে এসছো O2 অক্সিজেন গ্যাস, এক্ষেত্রে কী হবে, দুটোই তো অক্সিজেন, মানে অক্সিজেন কত 6, সরি অক্সিজেন 8, বাইরে 6, 2,6, তাহলে এইদিকে একটা অক্সিজেনকে লেখো, এইদিকে একটা অক্সিজেনকে লেখো। এইখানে সেন্ট্রাল অ্যাটম বলে কিছু অ্যাটম নেই। ঠিক আছে, তাহলে 6কে কীভাবে লিখবে বলো তো, 1 2 3 4 5 6, এখানে লেখাটা একটু ব্যাপার আছে, 1 2 3 4 5 6। দেখো 8টা দুজনই চাই, তাহলে এর নিজের 6টা আছে, যদি এই দুটোকে শেয়ারে করতে পারে তাহলে 8 ফিল আপ হয়ে গেল, আর এর নিজের 6টা আছে, এই দুটোকে শেয়ার করতে পারলে 8টা হয়ে গেল। এবার এই দুটো মিলে একটা বন্ড, আবার নিচের দুটো মিলে আর একটা বন্ড, তার মানে অক্সিজেন গ্যাসের মধ্যে যে বন্ডটা থাকে সেটা হচ্ছে ডবল বন্ড। আগেরগুলো সব সিঙ্গেল বন্ড হচ্ছিল, CCl4 সব সিঙ্গেল বন্ড, কিন্তু অক্সিজেনের মধ্যে যে বন্ডটা থাকে সেটা হচ্ছে ডবল বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড। তাহলে এইটা হলো সমযোজী দ্বিবন্ধন যৌগ, আর এটা হলো সমযোজী এক বন্ধনের যৌগ। ঠিক আছে, এবারে 3টে বন্ড এরকম এক্সাম্পলও অনেক আছে, একটা দিই তোমাদের। দেখো তোমরা নাইট্রোজেন গ্যাস পড়েছো, নাইট্রোজেন N2, এখানে দুটোই N থাকবে। নাইট্রোজেন কত আগে বলো, 7, 2,5, N এইখানে একটা লেখো আর একটা লেখো। এবারে 5 কীভাবে লিখবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাই তো প্রত্যেকের 5টা করে আছে, কিন্তু দরকার এখন 3টে করে, তাহলে এই 3টেকে শেয়ারে নেবে, আবার এর এই 3টেকে শেয়ারে নেবে, নিয়ে এই ওপরেরটা মিলে একটা বন্ড, এইটা একটা বন্ড, এইটা একটা বন্ড। তাহলে যদি এরকম দেখাই আমরা ভালো করে বন্ড দিয়ে, তাহলে নাইট্রোজেন গ্যাসের মধ্যে যে বন্ধনটা থাকে সমযোজী বন্ধন, সেটা হচ্ছে ত্রিবন্ধন, ট্রিপল বন্ড। ঠিক আছে, তাহলে এইটা ছিল সমযোজী যৌগের উদাহরণ, বিভিন্ন ধরনের সমযোজী যৌগের উদাহরণ। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের লেকচার। পরের লেকচারে আমরা অনেক এক্সাম্পল নিয়ে ডিসকাস করব, সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগ দুটোই। তো আজকের লেকচারটা ছিল একদম বেসিক লেকচার এবং কনসেপ্টের ওপরে পুরোপুরি। তো তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আজকে এই অবধি, বাই।